হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সাথে নাজমুলদা রয়েছে, সোপান একাডেমি তোমরা সবাই জানো। তো সোপান একাডেমির ওনার। তো আমরা এসেছি আজকে, অনেকের রিকোয়েস্ট ছিল যে এই স্ট্রাগল ফেজে কীরকম করে এই যে হতাশা রয়েছে সেখানে কী করে ওভারকাম করেছো তোমরা। তো এই ভিডিও একটা সিরিজ হবে আর কি। আজকে নাজমুলদা রয়েছে, তো এই আমরা এটাই দেখাতে চাইবো যে কি করে সবারই স্ট্রাগল থাকে। আজকে সাকসেস পেয়েছে তার মানে এটা নয় যে স্ট্রাগল টাইম ছিল না। তো সবারই স্ট্রাগল থাকে, বিভিন্ন বিভিন্ন স্ট্রাগল সেটা। তো সেটাই আজকে আমরা ডিসকাস করবো, যাতে তোমরা বুঝতে পারো যে কীভাবে সেই স্ট্রাগল থাকলে সেই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করে কন্টিনিউয়েশন রাখতে হয় স্টাডি বা ফ্যামিলি কাজ, সেগুলো আমরা ডিসকাস করবো যে তোমরা রিলেট করতে পারবে। তো আজকে নাজমুলদাকে আমি কিছু কোশ্চেন করছি, সেই এতে আগে সেশনটা চলবে আর কি। তো নাজমুলদা, নমস্কার, বলো আগে। তো সবাইকে ওয়েলকাম টু দিস চ্যানেল। নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকে মেন যে সেশনটা হচ্ছে, মেনলি আমরা বিভিন্ন ডিপ্রেশনে চলে যাই আমাদের যে প্রস্তুতিকালীন। আমিও ছিলাম এককালীন তোমাদের মতন স্টুডেন্ট, প্রিপারেশন নিতাম। তো সেক্ষেত্রে কী কী ফেজ আমাদেরকে ট্যাকল করতে হয় সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, যাতে তোমরা মোটিভেট থাকো এবং নিজেদেরকে সেই হিসেবে রিলেট করতে পারো। ইন ফিউচার যাতে কোনো প্রবলেম না হয় বা প্রবলেম হলে তার সলিউশন কী হওয়া উচিত, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করবো। আচ্ছা, ফার্স্টে আমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি জেনে নিতে চাই, ব্যাকগ্রাউন্ড কি আছে। তো এডুকেশন যদি আমি বলি, তো আমার 2017-তে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। আমার ছিল ম্যাথ অনার্স। ওকে, সো তারপর মেনলি গ্র্যাজুয়েশন চলাকালীন যেটা হয় যে সবাই কী করে, অনার্স সাবজেক্ট নিলে কেউ একটু ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে থাকে, সবাই প্রচুর পড়াশোনা থাকে, সেটাও আমাদেরকেও করতে হয়েছিল। বাট সেটা আমি করেছিলাম বাড়ি থেকে। এমন অবস্থা ছিল যে আমি কোনো জায়গায় থেকে, যেমন আমি বর্ধমান থেকে মেনলি বিলং করি, তো বর্ধমানে টিউশন পড়তে যেতাম। সে ভোরে উঠে সাইকেল চালিয়ে কিছুটা 9 কিলোমিটার সাইকেল চালিয়ে তারপরে বাসে গিয়ে তারপর গিয়ে আমি টিউশন পড়তে যেতাম। তো এমনটা ছিল না যে আমি হোস্টেলে থেকে পড়াশোনা করার মতো সুযোগ পেয়েছি কিছু কন্ডিশনের ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য। তো এই প্রবলেমটা আই থিঙ্ক সবারও থাকে। তো এটা কোনো প্রবলেমের মধ্যে পড়ে না। সো এরপরে তুমি যে এই চ্যালেঞ্জেস গুলো ফেস করেছো এক্সামিনেশনে, সেগুলো কিরকম ভাবে তুমি ট্যাকেল করেছো, বা এই যে অনার্স থেকে এই চিন্তাধারা যে এই কম্পিটিটিভ এক্সাম দেবো আমি, সেই মানে এটা চিন্তা এলো কেন, মানে এই জিনিসগুলো যদি বলো। হ্যাঁ, দেখো, হঠাৎ করে মানে অনার্স করছিলে তুমি? যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, মেন আমার ড্রিম যদি আমি বলি তোমাদেরকে, কিন্তু এই কম্পিটিটিভ লাইনে আসার আগে মেন যেটা ছিল সেটা হচ্ছে টিচিং, মানে টিচিংয়ে যাওয়ার, যে কোনো স্কুলে পড়াবো বা কলেজে পড়াবো। তো যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমাদের সময়ে নতুনভাবে ডিক্লেয়ার করা হলো যে এসএসসি, মানে স্কুল সার্ভিস কমিশন। তো এসএসসি এক্সাম দিতে হলে নাকি বিএড মাস্ট। এরপর সেই মুহূর্তে বিএড করা, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বিএড করার মতো যে টাকাটা দরকার ছিল সেটা আমার কাছে ছিল না। তো আমি ভাবলাম তাহলে আর মানে আমার যে ড্রিম জব টিচিং, সেটাতে আর যাওয়া হলো না। তো তারপর থেকে মাইন্ড চেঞ্জ হয়, সিচুয়েশন চেঞ্জ বেস হিসাবে আমি ডিসিশন নিই যে ঠিক আছে, টিচিং না হলে অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেই সম্পর্কে তেমন কিছু জানতাম না। কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে প্রথম, কারণ আমরা প্রিপারেশন শুরু করেছি গ্র্যাজুয়েশনের পর। এখন তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এইচএস মাধ্যমিক থেকে পড়াশোনা শুরু করে, ইউটিউবে সবকিছু কন্টেন্ট অ্যাভেলেবেল হয়ে রয়েছে। সো মেনলি তখন সেভাবে কন্টেন্টও আমরা পেতামও না, আর সেভাবে গাইড করার মতো লোকও ছিল না। তবে হ্যাঁ, একজন ছিলেন, ওনার কথা আমি বলছি পরে। তো গাইডেন্স কিন্তু খুবই দরকার। হ্যাঁ, সো সেকেন্ড ইয়ারে আমি মাইন্ডসেট করি যে যেহেতু এসএসসির জন্য বিএড মাস্ট করে দিয়েছে, তো আমি ওদিকে যাবো না, বিএড করবো না। তো গ্র্যাজুয়েশনের পরই কম্পিটিশনে আমি শুরু করি। এরপর তো কম্পিটিশন আসার আগে মেনলি যেটা আমি করেছিলাম 2017 গ্র্যাজুয়েশনের পর, ফাইন্যান্সের প্রবলেমের জন্য আমাকে বিভিন্ন জায়গায় কাজ করতে হয়েছিল। মানে হচ্ছে পেটিএম, তখন নতুন নতুন এসেছিল পেটিএম বা ফোনপে, এদের যে মার্চেন্টগুলো যখন ছিল, যে তখন নতুন করে অ্যাকাউন্ট খোলার যে এগুলো এজেন্টগুলো ছিল, যেমন পেটিএম এর আমি এজেন্ট ছিলাম, এখনো আমার কাছে আইডি রয়েছে। তো সে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেওয়াইসি করতে, বায়োমেট্রিক করে কেওয়াইসি করে ওখান থেকে ভালো আর্নিং করেছিলাম আমি নিজে চালানোর জন্য। তো প্রথমেই যে কম্পিটিশন লাইনে এসেই যে পড়াশোনা শুরু করে দিয়েছিলাম তা কিন্তু নয়। 2017 পরে ওই মোবাইল থেকে টুকটাক দেখতাম ক্লাস, মেনলি আমার ফোকাস ছিল টাকা ইনকাম করা। তাহলে এখানে একটা কথা বলা যায়, সেটা হচ্ছে যে অনেকে যারা বলো যে ফিনান্সিয়াল বার্ডেন রয়েছে আমাদের, বা ফ্যামিলিতে সমস্যা রয়েছে অনেক রকম, তাহলে দেখছো তো এখানে তোমাদের লাইভ এক্সাম্পল রয়েছে যে কিভাবে সেটাকে ফিনান্সিয়াল ক্রাইসিসটাকে ওভারকাম করে, মানে এটা এক্সকিউজ না দিয়ে যে আমার ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে, আমি পড়াশোনা বন্ধ করে দিচ্ছি, বা এই সব অনেক এক্সকিউজ দেয়, মানে অনেক মেসেজ আছে। তো সেই ভিত্তিতে কথাগুলো বলছি যে দাদা এই সব সমস্যা রয়েছে, আমি করতে পারছি না। তো এগুলো একটা এক্সকিউজ, অজুহাত একটা। তোমরা যদি চাও নিশ্চয়ই তোমরা পারবে। এত কিছু করার পরও যদি আজকে মানুষ আরো অনেক কিছু করছে, আমি সেগুলো আস্তে আস্তে আমরা আসবো। আর এটা শুধু ও তখন পেটিএম করেছিল বলে এখন অনেক কিছু করছে আরো, ঠিক আছে? দেখো, পেটিএম যখন করলাম, তো একটা টাইম পর পেটিএম এরও ডাউন হয়ে গেল, যে না আর কেওয়াইসি করা যাচ্ছে না। মানে সবাই তখন অনেক এজেন্ট হয়ে গেছে, সবার কেওয়াইসি পর একজনই কেওয়াইসি করবে, তার জন্য কমিশন পেয়ে গেছি। তো এরকম করে দেখলাম যে না, এইভাবে তো চলতে পারে না, তো একটা ফিক্সড কিছু একটা দরকার, সিকিউর কিছু একটা দরকার। তখন আমি ডিসিশন নিই যে 1 বছরের সঞ্চয় থেকে, মানে 1 বছর আমি সেভিংস করবো। আমার বর্ধমানে মেসে থাকতে পার মান্থ 3000 করে খরচ হয় ধরেছিলাম। তো সেই হিসাবে আমি 36 টাকার মতো সেভিংস নিয়ে
বর্ধমান চলে আসি 2019-এ 1 জানুয়ারিতে। এরপর দেখো 2019-এ 1 জানুয়ারিতে আসার আগে মেনলি আমি অনলাইনে কাজগুলোই করতাম, আর টুকটাক এক্সামিনেশন সম্পর্কে খোঁজ খবর রাখতাম, ফর্ম ফিল আপ প্রচুর করতাম, কোনো ফর্ম আমি বাদ দিতাম না। ফর্ম ফিল আপ এটা একটা গুড ডিসিশন কিন্তু, এটা ঠিক আছে। ফর্ম ফিল আপ করা মানে তোমার এক্সাম হলের যে এনভায়রনমেন্ট সেটা কোপ আপ করা, সেটা বোঝা। হ্যাঁ, সেটাকে তুমি আমরা অনেকে কি করি, ফর্ম ফিল আপ করি না, যে কি হবে পরীক্ষা দিয়ে পারবো না, হ্যাঁ আমি নতুন কি হবে, এটা প্রিপারেশন থাক বা না থাক, প্রিপারেশন থাক বা না থাক, ফর্ম ফিল আপটা করো, এক্সাম সেন্টারে যাও, তাহলে বুঝতে পারবে, দশজনের সাথে তোমার পরিচয় হবে, তুমি জানবে তোমার জায়গাটা কোথায়, যে তুমি কোন পজিশনে এই মুহূর্তে রয়েছো, এটা বিশাল ইম্পর্টেন্ট একদম। সো তারপর 2019-এ যখন এলাম বর্ধমানে আসার পর বিভিন্ন হোস্টেলে যখন রয়েছি, তো তখন মেনলি ইনকাম সোর্স পুরোপুরি বন্ধ। টিউশন, ছোটখাটো টিউশন পড়াতাম, তো সেখান থেকে আর কতই বা হবে, ঠিক আছে। তো ইনকাম সোর্স বন্ধ, তখন কিভাবে ইনকাম করা যায়? তো তখন আমি কি করতাম, বন্ধুদেরকে, আমাদের যে বন্ধু সার্কেল ছিল সেই বন্ধুদেরকে আমি কম্পিটিটিভের যে ম্যাথ ছিল, কারণ ম্যাথ বরাবরই আমার ভালো লাগতো, ম্যাথটা আমি আলটিমেটলি করতাম সবসময়। সো তখন আমি কি করলাম, কম্পিটিটিভের যে ম্যাথস হয় তাদেরকে পড়াতে লাগলাম, ঠিক আছে। তো এইভাবে তখন রেলের এএলপি বেরিয়েছিল, এএলপি প্রিলিমস কোয়ালিফাই হয়েছিল, মেন্স হয়নি কোয়ালিফাই, তারপর গ্রুপ ডিও তখন বেরিয়েছিল। তো অনেক ফেলিওর দেখেছি। তারপর মেনলি আমি প্রথমে খুব রোগা ছিলাম, ঠিক আছে। তো যখন আমি বর্ধমানে যাই তখন একটু স্বাস্থ্যটা লাগে, একটু মোটা হয়, তখন তারপর দেখি যে না, পুলিশের এক্সামগুলো দেওয়া যেতে পারে। এর আগে আমি কিন্তু পুলিশের বললো কারণে ওয়েটের ব্যাপারে তো হ্যাঁ, হাইট হয়তো ছিল, আমি জানতাম হাইট ছিল, বাট যেহেতু আমি রোগা ছিলাম, প্রথমে আমি ছবি একটা দিয়ে দেবো তোমাকে, আমার পাশের ছবি এখানে দেখতে পাবে, দিয়ে দেবো এডিট করার সময়। তো খুব রোগা ছিলাম বলে ওই পুলিশের যে ডিফেন্সের যে এক্সামগুলো সেগুলো দিতাম না, যেহেতু মিনিমাম একটা ওয়েট চাই। তারপরে দেখলাম বর্ধমানে যাওয়ার পরে ওয়েদার চেঞ্জ হয়ে একটা ব্যাপার থেকে তো মোটা হয়ে গেলাম। তারপরে রান প্র্যাকটিস করতাম, ওখানে একটা বন্ধু ছিল আমার, সে তার সঙ্গে রান করতাম। কনস্টেবলে মাঠ ফেল, মানে পুলিশের পরীক্ষা যত পরীক্ষা দিয়েছি প্রিলিমস কোয়ালিফাই হয়ে গেছে, কনস্টেবলে আমি একবারও 1600 মিটার মাঠ কমপ্লিট করতে পারিনি। তো ওটা হয়ে গেল, কনস্টেবলে মাঠ ফেল হয়ে গেছে। এরপরে আসল সময়টা, এবার আসল সময় বলতে যে কোভিড এলো, করোনা, তারপরে যে চ্যালেঞ্জেস অফ এক্সাম সেগুলো তুমি বলো। হ্যাঁ, তো বিভিন্ন এক্সাম দিচ্ছি, হচ্ছে বিভিন্ন ফার্স্টেশনে থাকছি। আর মেন কথা কি, আমি কখনো বাড়ি থেকে টাকা নিতাম না প্রিপারেশন, এটা একটা ভালো জিনিস, ঠিক আছে। কারণ আমি দেখো, বাড়ি থেকে যখন তুমি টাকা নেবে না, তো বাড়িটা জানতে চাইবে যে আউটপুট মানে কি হচ্ছে, বারবার ফোন করবে, জানতে চাইবে। তাছাড়া সেরকম কন্ডিশনও ছিল না। তো আমি করতাম কি, আমার যে খরচটা সেটা আমি যেমন করে কালেক্ট করে নেবো বিভিন্ন জায়গা থেকে। এই মানসিকতাটা আমার প্রথম থেকে ছিল। তখন এমনটা নয় যে বাড়ি থেকে সাপোর্ট করে না, এমনটা নয়, অবশ্যই মেন্টাল সাপোর্টটা বেশি দরকার। মা বলতো যে ঠিক আছে, তুই যা করছিস কর, 4-5 বছর টাইম নে, হ্যাঁ, তারপরে তো জমি রয়েছে, চাষ করবি, টিউশন করাবি, চলে যাবে, ঠিক আছে। এমনটা নয় যে তোমাকে করতেই হবে, কেউই মরবে না, না খেতে কেউ না কেউ ঠিক তার জুগিয়ে দেবে। সো মেনলি সেটা হচ্ছে ফোকাস। এরপরে আসি, ফোকাস আমাদেরকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে। কম্পিটিশন এমনটা নয় যে একটা পরীক্ষা দিলাম হলো না, হ্যাঁ ছেড়ে দিলাম, এটা করলে কিন্তু হবে না। কম্পিটিশনে লেগে থাকতে হবে। যেমন আজকে একটা কনস্টেবলের এক্সামে 4টা ফেজ রয়েছে, যে কোনো একটা ফেজে আউট হয়ে যেতেই তুমি পারো, 1-2 নাম্বারের জন্য আউট হয়ে যেতে পারো, মাঠে 1-2 সেকেন্ডের জন্য আউট হয়ে যেতে পারো। তো এটা ডিপ্রেশনে এলে হবে না, পরীক্ষা তোমাকে কন্টিনিউয়াস ওয়েতে দিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে বিভিন্ন জনের কথা, যেমন বাড়িতে যদি আমি যেতাম, তখন আগে স্টুডেন্ট যখন ছিলাম আমি, তখন বিভিন্ন রকম কথা, সোসাইটি, তো এদেরকে সত্যি কথা বলতে জাস্ট ইগনোর করে দিতে হবে, জাস্ট ইগনোর। কারণ তুমি এদের সঙ্গে ভালো আউটপুট পাবে যখন তুমি চাকরিটা পেয়ে যাবে, মানে এমন ভাবে যে মানুষ চেঞ্জ হয়ে যাবে না, তুমি বিশ্বাস করতে পারবে না যে চাকরি পাওয়ার আগের দিন আর চাকরির লিস্টে যখন তোমার নাম আসবে তার পরের দিন সম্পূর্ণ একদম আলাদা। তুমি বুঝতেই পারবে না যে হলোটা কি। সামান্য একটা লিস্টে নাম এসেছে, একটা জাস্ট সিকিউর তোমার আর্নিং সরকারের খাতায় নাম উঠে যাওয়া মানে মানুষ এতটা পরিবর্তন হয়ে যাবে তুমি ভাবতেও পারবে না। তবে একটা জিনিস মনে রাখবে, মানে আমি বলি যে আমার খারাপ সময় যারা ছিল আমার সঙ্গে, তাদের কোনোদিন আমি খারাপ সময় আসতে দেবো না। এটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি এবং মানিও, যে আমার খারাপ সময় যারা ছিল তাদের আমি কোনোদিন খারাপ সময় আসতে দেবো না। সো যাই হোক, এরপরে দেখো টিউশন পড়াচ্ছিলাম আমি বন্ধুদেরকে দিয়ে। কোভিড যখন এলো, কোভিডের সময় তো কোনো এক্সাম নেই, তোমরাও সেটা জানো, পুরোপুরি অফ। মানে এখনো তো এক্সাম নেই, এখন এক্সাম নেই। তোমরা এই টাইমটা রিলেট করতে পারো যে এক্সাম না থাকলে স্টুডেন্টরা কতটা ফ্রাস্ট্রেশনে থাকে, ডিপ্রেশনে চলে যায়। তো এই ডিপ্রেশনটা কাটিয়ে ওটা কিন্তু চারটিখানি কথা নয়, আমি হয়তো তোমাকে ভিডিও সামনে মুখে বলে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু ওই সময় সবারই, মানে যারা অ্যাসপিরেন্ট ছিল সবারই একই অবস্থা ছিল, যে কিভাবে এটা কি হবে। আবার কোভিড তো আননোন একটা জিনিস, মানে কবে শেষ হবে, কবে শেষ হবে আর কোনো জানি। সবচেয়ে বড় কথা, আমরা মরে যাবো কিনা, এটা ব্যাপার ছিল না, যে আমাদের কিছু হয়ে যাবে, আমরা আমার ফ্যামিলি, বাবা মা, দিদি ভাই বোন, সবার কেউ কিছু হয়ে যাবে না, তো এটা একটা বড় একটা কনসার্ন ছিল। তো তবে হ্যাঁ, কোভিডের একটা ভালো দিকও রয়েছে। এই আজকে যে আমার যে চ্যানেলটা রয়েছে ডিজিটালাইজেশন, কোভিডের পর থেকে আমরা কিন্তু অনলাইনের উপর বেশি ঝুঁকি নিই। হঠাৎ করে ইউটিউব এলো কেন? কোভিডের সময় যখন আমি বাড়ি চলে যাই, যে বন্ধুদেরকে আমি পড়াতাম, ম্যাথ দেখাতাম, তারাই একদিন বলছে যে তুই এক কাজ কর, অনলাইনে পড়া আমাদেরকে গুগল মিটে। ঠিক আছে, পড়াই গুগল মিটে। সো গুগল মিটে পড়ানো থেকে শুরু করি, মোবাইল থেকে প্রথমে পড়াতাম, একটা বোর্ড রয়েছে, বোর্ডেতে পড়াতাম। এরপর আস্তে আস্তে কি করলাম, বন্ধুগুলোই বললে তুই এক কাজ কর, ইউটিউবে চ্যানেল খুলে একটা। তো মেনলি মুর্শিদাবাদের একটা বন্ধু ছিল আদিত্য নাম, সেই মেনলি এই আইডিয়াটা দিয়েছিল যে ইউটিউবে প্রথমে পড়াতে শুরু করি। থ্যাংক ইউ আদিত্য। হ্যাঁ, আদিত্যর সঙ্গে। তো
সেই আদিত্যই আমাকে বলেছিল। তারপর থেকে আমি ইউটিউবে আসি। তো প্রথম ইউটিউবে এভাবে কথা যেমন বলছি ফ্লুয়েন্টলি, কথা আমি বলতে পারতাম না, মানে ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম, খুব চুপচাপ ছিলাম প্রিপারেশন কালে। তো এই আস্তে আস্তে মানে সারা রাত ধরেও ভিডিও করেছে, এমন হয়েছে। তো সেখান থেকে মেনলি কবিরের একটা ভালো দিক, মানে আমার পক্ষে খুবই ভালো হয়েছে যে সোপান একাডেমির মতো একটা চ্যানেল আমি তোমাদেরকে দিতে পেরেছি, বিভিন্ন গাইড করতে পারি বলে আমাকে খুব ভালো লাগে। আর যে আমার একটা স্বপ্ন ছিল, ড্রিম ছিল পড়ানো, সেটাও কিন্তু একদিক থেকে ফুলফিল হয়েছে। সাথে সাথে সবকিছু যে স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু এসেছে। আজ আমি জব পেয়েছি, ঠিক আছে, বাট স্যাটিসফ্যাকশন কিন্তু আমার সে পড়ানোতেই। তোমরাও দেখবে আমার চ্যানেলে কিন্তু পড়ানোর ভিডিও প্রচুর রয়েছে, তোমরা যদি ফলো করো দেখতে পাবে যে তোমাকে আর কোথাও দেখতে হবে না, অন্য চ্যানেল দেখতে হবে না। ম্যাথসের ক্ষেত্রে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে অনেকটা, মানে 80 to 90% আমি তোমাকে কভার করে দেবো। একদম, আমিও দেখেছি ম্যাথসে যেগুলো নোটস গুলো বানিয়েছে বা বইটা বানিয়েছে সেটা খুবই সুন্দর, মানে এত সুন্দর এক্সপ্লেনেশন। মানে দেখো এখন বই অনেক অ্যাভেলেবল রয়েছে, কিন্তু একটা মানে একটা অথেন্টিক আনসার মানে এটা পাওয়া খুব মুশকিল। কিন্তু যদিও এখন অ্যাচিভার্সটা এখন অথেন্টিক দিচ্ছে, অ্যাচিভার্স আগে অনেক ভুল থাকতো, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। তোমার কাছে যদি ইন্টারনেট আর মোবাইল থাকে, পড়াশোনাটা কোনো ব্যাপার না। একদম। এবারে তুমি বলো যে ডিউরিং প্রিপারেশন ফেজে যে আমাদের যে স্টুডেন্ট যারা দেখছে তারা কিভাবে, অনেকের তো সমস্যা রয়েছে ফিনান্সিয়াল, তারা কিভাবে একটা সোর্স অফ ইনকাম করবে বা তারা কিভাবে এই চ্যালেঞ্জেস গুলো ওভারকাম করবে, সেটা নিয়ে কিছু বলো। তো মেনলি প্রিপারেশন কালে স্টুডেন্টদের মেন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম। মানে তুমি যখন বড় হয়ে গেছো, গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো, এরপরে তুমি মা বাবার কাছে হাত পেতে টাকা নিতে পারবে না। একদম এটা বাস্তব। তুমি টাকা চাইতে গেলে হয়তো তোমাকে দিয়ে দেবে, মা বাবা নিজেরই খারাপ লাগবে। তো প্রথম চেষ্টা করবে, প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে, প্রিপারেশন কিভাবে নেবে সেটা পরে আসছি। ফার্স্ট যে চেষ্টাটা করবে নিজের যে খরচটা সেটা আর্ন করে নেওয়া, মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়া মেন কথা। কারণ হচ্ছে বাবা মা থেকে তুমি কত টাকা চাইবে, তাই নিজেরই খারাপ লাগবে। ফর্ম ক্লাবের টাকা না, সামান্য রিচার্জের জন্য যদি টাকা চাইতে হয় সেটা খারাপ লাগবে না। মা বাবারা কতটাই করবেন, মেন্টাল সাপোর্টটা করছেন, এটাই অনেক আমি মনে করি। চেষ্টা করবে নিজের খরচটা নিজে নিয়ে নেওয়া, মানে যাবতীয় যা তোমার খরচ হয়, হ্যাঁ যা কিছু, প্লাস পারলে মা বাবাকে সাহায্য করো। আর মা বাবাদেরকে একটা কথাই বলো যে আমাকে 4-5 বছর টাইম দিতে। কম্পিটিটিভ এক্সাম তুমি আজকে এলে যে 2017-তে গ্রাজুয়েশন করে 18-তে জব পেয়ে যাবে সেরকম যুগ কিন্তু আর নেই। সেরকম নেই বলা ভুল, কিন্তু সেটা খুবই কম। দেখে নিজের আগে, মানে তুমি যদি ফ্রাস্ট্রেশন হও তাহলে মুশকিল আছে, একদম। কারণ তারা আগেই প্রিপারেশন শুরু করে দিয়েছে। ধরো তুমি গ্রাজুয়েশন 17 সালে সাপোজ, তো নাজমুল তার এক্সাম্পল নিচ্ছি, 17 সালে গ্রাজুয়েশন। এবারে সে হয়তো মানে গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে দিয়েছে। এবারে সে ক্লাসিক যেমন এইচএস পাস, মানে এইচএস লেভেলের চাকরি, তখন কি হবে, ও গ্রাজুয়েশন থাকলে এইচএস যদি ওই সময় ফর্ম বেরোয় তাহলে সে চাকরি পেয়ে যাচ্ছে আপনার গ্রাজুয়েশনই বা ডিউরিং গ্রাজুয়েশনই পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তো এটা মানে লাকের ব্যাপার হয়ে যাচ্ছে, বা সেটা তোমার মানে কখন বেরোচ্ছে ফর্মটা, প্রিপারেশন কেমন সেটা আপডেটেড। কথা হচ্ছে জানতে হবে। আমরা তো জানতামই না, গ্রাজুয়েশনের পর শুরু করেছি প্রিপারেশন। আমার কথা যদি বলি, গ্রাজুয়েশন 17-তে আর জব আমি পেয়েছি 23-এ। 6 বছর লাগলো প্রিপারেশন করতে। হ্যাঁ, 6 বছরের ভিতরে করোনা রয়েছে, আমিও ঠিক মতো পড়াশোনা করিনি প্রথমের দিকে, কারণ প্রথমের দিকে বুঝতেই পারবে না কি করতে হবে, তার জন্য তোমাকে টাইম দিতে হবে। সো মেন কথা হচ্ছে অন এন এভারেজ, মানে আমরা যেখানে জব পেয়েছি যদি তুমি লক্ষ্য করো, আমাদের এভারেজ এজ 26 থেকে 27 বছর কিন্তু আমাদের ওভার এভারেজ। দু একজন আছে 23-24, এটা আলাদা এক্সেপশনাল, সেটা বললাম এক্সেপশনাল, ওই এক্সেপশনালটা ধরে লাভ নেই। কিন্তু অন এন এভারেজ যদি তুমি দেখো, মানে চাকরি পাওয়ার বয়স 26-27 থেকে শুরু হচ্ছে, অনেকে 31-30 বছর রয়েছে, তারা কিন্তু লেগেছিল বলেই কিন্তু রয়েছে। তো এমনটা নয় যে তুমি আজকে পড়ে কালকে চাকরি পেয়ে যাবে, 6 মাস 1 বছরের মধ্যে চাকরি পেয়ে যাবে, এটা মাথা থেকে আউট করে দাও। তোমাকে লেগে থাকতে হবে, কারণ একটা গভর্নমেন্ট জবে একটাই ইম্পর্টেন্ট জিনিস পেশেন্স, মানে পেশেন্স আর পেশেন্স, একদম এটা হচ্ছে মেন মন্ত্র। পেশেন্স তোমাকে রাখতেই হবে, মানে কিছু এর বাইরে অপশন নেই। স্টাডি তো আছেই। দেখো আরেকটা কথা বলি, এখানে অ্যাড করতে চাই, অনেকে আমাকে মেসেজে বলে বা কমেন্টে বলে যে দাদা আমরা পড়াশোনা হচ্ছে না। দেখো রোজ পড়াশোনা হবে না, এটা তো সত্যি কথা, এটা কারোরই হয় না। আপস এন্ড ডাউন, সাইনোসয়েডাল গ্রাফ আছে তো মনে, আপস এন্ড ডাউন, জিরো হবে আবার ডাউন যাবে আবার আপ হবে, এটা চলবে। মানুষের ফেজ কখনো ধরো কারো শরীর খারাপ আছে, বাড়ির বা কিছু সমস্যা রয়েছে, তো এটা তো একটা মানে নর্মাল একটা জিনিস, মানে এটাকে সবার লাইফে আছে। তোমার লাইফে শুধু নয় যে মানে তোমার লাইফে শুধু আপস ডাউন আসছে, আপস আসছেই না, এরকম না। আপস ডাউন মিলেই নাহলে তুমি এনজয় করতে পারবে না। যদি লাইফে শুধু আপসই থাকে তাহলে তো আপসটা এনজয় করতে পারবে, ওটা তো বোরিং হয়ে যাবে। জব পাওয়ার যে আনন্দটা তখনই পাবে যখন ডাউন থেকে আপে যাবে। হ্যাঁ, আর ওই প্রিপারেশন কালে আর্নিং তুমি বিভিন্ন ভাবে করতে পারো। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে আছে। কেউ পড়াতে ভালোবাসে, কেউ অন্য কম্পিউটারের কাজও জানে। এখন তো অনলাইনে প্রচুর কাজ রয়েছে, টাইপিং থেকে শুরু করে ডকুমেন্টস, বিভিন্ন আর্টিকেল লেখা, যার যেটা ভালো লাগে, ঠিক আছে। তোমার যদি মানে পড়াতে ভালো লাগে তুমি পড়াও, বাচ্চাদেরকেও পড়াও, এখন পড়ানো থেকে অনেক কিছু জানা যায়। দেখো সৎভাবে ইনকাম করা আমাদের উদ্দেশ্য পড়াশোনার টাইমে, ঠিক আছে, এমন নয় যে অসৎভাবে। সবে এমনটাও দেখতে হবে যেন খুব বেশি এনগেজ না হয়। একদম, এটা কিন্তু দিনে 1-2 ঘন্টা। আমার এক দুটো বন্ধু আছে এরকম করেছে, টিউশন পড়াতে টিউশনই পড়াচ্ছে, তারা আবার কিন্তু প্রিপারেশনটা ডাউন। তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আমার
মাসিক কত টাকা লাগলে আমার চলে যাবে মানে একদম বিশাল হবে না, লাক্সারি হবে না, নেসেসারি। ধরো সাপোজ 3,000 টাকা তোমার বা 4,000 টাকা তোমার লাগবে, তো 4,000 টাকারই টিউশন পড়াও, তোমার তো সঞ্চয় করতে লাগবে না। 4,000 টাকা পড়াও, দিনে হয়তো 2টো টিউশন পড়ালে 4 ঘন্টা সাপোজ যাওয়া আসা মিলে, বাকি তো থাকছে বাকি টাইমটা। তুমি 5-6 ঘন্টা পড়লে এনাফ। একদম 5-6 ঘন্টা টানা কন্টিনিউয়াসলি যদি পড়ো না, এক বছর তোমাকে দেখতে হবে। একটু ভালো দিতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আর কিছু বলবে? এই কথাগুলি বলার ছিল। হ্যাঁ, তোমরা প্রিপারেশন নাও, ঠিকভাবে প্রিপারেশন নাও। আর যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানিও, আমরা রিপ্লাই দেবো। আমরা একসাথে আছি, একসঙ্গে রয়েছি, একসঙ্গে থাকবো ফিউচার আশা করছি। হ্যাঁ, তো চাপ নেই, তোমাদের প্রিপারেশন সঠিকভাবে দেওয়ানোর দায়িত্ব আমাদের। একদম, চেষ্টা যা দরকার হবে কিছু ডাউট কমেন্টে বলো, আমরা চেষ্টা করবো করার। ঠিক আছে, আমরা বিভিন্ন ভাবে তোমাদেরকে সাপোর্ট করবো। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে, তোমরা জয়েন হয়ে যাবে। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।